আজ আমরা পড়ব জিন কাকে বলে। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি তারা ছোটবেলা থেকে জানি যে জিন মানে বংশগতির ধারক ও বাহক। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ি তারা জানি জিন মানে ইউনিট অফ হেরিডিটি। কিন্তু ক্লাস 11-12-এ আমাদের এই কনসেপ্টটাকে একটু আপগ্রেড করতে হবে। ক্লাস 12-এ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স যে চ্যাপ্টারটা আছে তার অনেকটা পার্ট জুড়ে কিন্তু এই জিনের কনসেপ্টটা আছে। তো আজ আমি তোমাদের জিন সম্পর্কে জাস্ট বেসিক কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করব। প্রথম যে জিন কি জিনিস, জিনটা কি। সেকেন্ড, জিন কোথায় থাকে। থার্ড, জিনের নাম্বার কতগুলো থাকে। আর জিন কিভাবে ফাংশন করে। তো তোমরা যদি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো, খুব ছোট একটা ভিডিও, আমার দৃঢ় বিশ্বাস যে তোমার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স যে চ্যাপ্টারটা তার উপরে ইন্টারেস্ট হবে। তো আমরা শুরু করি। এটা একটা হিউম্যান বডি। এই হিউম্যান বডির যে কোনো জায়গা থেকে একটা সেল নাও। লাংস থেকে নিতে পারো, লিভার থেকে নিতে পারো, যে কোনো জায়গা থেকে। তো ধরো হাতের থেকে আমি একটা সেল নিলাম। তো এই সেলটাকে আমি একটু জুম করে দেখি। তো সেলের ভিতরে এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতরে এইগুলো ক্রোমোজোম। তাহলে একটা সেল, সেলের ভিতরে আমি ঢুকলাম কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের ভিতরে গেলাম ক্রোমোজোমে। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোম কিভাবে তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ দিয়ে। তো ধরো এটা একটা ডিএনএ। ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, তো বাট আমি এইভাবে এঁকেছি সুবিধার জন্য। কিন্তু ডিএনএ তো অনেকটা লম্বা হয়, তাই না? তো একটা লম্বা ডিএনএ সেটা সেলের মধ্যে ধরবে কি করে? সেলের হিসাব তো মাইক্রোমিটার ন্যানোমিটারে হয়। তো এই জন্য ডিএনএটাকে কি করতে হয়? একটু র্যাপ করতে হয়। তো ডিএনএটাকে আমি র্যাপ কি করে করব? এইগুলো দেখো বল, এই বল লাইক স্ট্রাকচারগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন। তো প্রথমে এই ডিএনএটা এই হিস্টোন প্রোটিনের গায়ে এইভাবে পেঁচিয়ে যাচ্ছে। তাহলে একটা ডিএনএ ছিল, সেই ডিএনএটা হিস্টোন প্রোটিনের গায়ে পেঁচিয়ে গেল, গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করলো তাকে বলা হয় ক্রোমাটিন ফাইবার। এবং এটাকে বলা হয় কয়েলিং। ডিএনএ কয়েলিং করে ক্রোমাটিন ফাইবার তৈরি করলো। এতে করে ডিএনএ লেন্থ কিছুটা ছোট হলো, বাট স্টিল এটা সেলে ঢুকতে পারছে না। তো তখন এই ক্রোমাটিন ফাইবারটা, এই যে স্ট্রাকচারটা, এটা তখন সুপার কয়েলিং করে, আরো কয়েলিং করে, করে আলটিমেটলি এই ক্রোমাটিন ফাইবারটা ক্রোমোজোমে কনভার্ট হয়ে যায়। তাহলে প্রথমে একটা ডিএনএ সেটা কয়েলিং করে তৈরি করলো একটা ক্রোমাটিন ফাইবার, সেই একটা ক্রোমাটিন ফাইবার সুপার কয়েলিং করে তৈরি করলো একটা ক্রোমোসোম। তার মানে দাঁড়াচ্ছে অন ক্রোমোসোম ইকুয়াল টু অন ডিএনএ। তাহলে আমি উল্টো দিকে যদি বলি যে একটা ক্রোমোজোমকে যদি খুলি তাহলে আমি পাবো একটা ক্রোমাটিন ফাইবার, এবং একটা ক্রোমাটিন ফাইবারকে খুললে পাবো একটা ডিএনএ। এবং এই যে ডিএনএ, এই ডিএনএর উপরেই কিন্তু, এই যে ডিএনএটা, ডিএনএর উপরেই কিন্তু জিন প্রেজেন্ট থাকে। তাহলে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেল যে জিন কোথায় থাকে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবে যে একটা সেল, সেলের ভেতরে তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে তার ক্রোমোজোম, ক্রোমোজোম তৈরি হয়েছে ডিএনএ দিয়ে, এবং ডিএনএর ভেতরে জিন প্রেজেন্ট আছে। নেক্সট কোশ্চেন, জিনের নাম্বার, যে একটা সেলের মধ্যে কতগুলো জিন থাকে। এর অ্যান্সার এই ছবিটা দেখো। বডির যে কোনো একটা সেল নাও, সেই সেলের ভেতরে তার নিউক্লিয়াসে গেলে তুমি পাবে 46 ক্রোমোজোম, হিউম্যান সেল যদি হয়। এবং আমরা জানি অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ডিএনএ। তাহলে 46 ক্রোমোজোম ইকুয়াল টু কি? 46 ডিএনএ একটা সেলের ভিতরে। এবং এই 46 ডিএনএর ভিতরে জিন থাকে কত? 20 থেকে 25,000। এছাড়া সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরেও কিন্তু ডিএনএ প্রেজেন্ট থাকে, এবং সেই ডিএনএর ভেতরে জিন প্রেজেন্ট থাকে 37 জিন একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এইবার ধরো একটা সেলের ভিতরে 10টা মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে 37কে তুমি 10 দিয়ে গুণ করবে। এবং সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়ার নাম্বার কম থাকবে না বেশি থাকবে সেটা ডিপেন্ড করে এনার্জি রিকোয়ারমেন্টের উপরে। যে সেলের এনার্জি রিকোয়ারমেন্ট বেশি সেখানে মাইটোকন্ড্রিয়ার নাম্বার বেশি থাকবে, যেখানে এনার্জি রিকোয়ারমেন্ট কম সেখানে মাইটোকন্ড্রিয়ার নাম্বার কম থাকবে। তো তুমি এক্সাক্ট হিসাব বলতে পারবে না, বাট কনসেপ্টটা তুমি যে কাউকে বলতে পারবে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে জিনের নাম্বার বলো, তুমি বলবে যে ক্রোমোজোমের ভেতরে থাকে এই জিনগুলো 20 থেকে 25,000, প্লাস এর সাথে যতগুলো মাইটোকন্ড্রিয়া থাকবে তার জিন, যতগুলো জিন আছে সেটা যোগ করলেই একটা সেলের মধ্যে টোটাল কত জিন আছে সেটা আমরা পেয়ে যাব। তো আশা করি প্রথম দুটো অ্যান্সার ক্লিয়ার। আরও একটা জিনিস বলা দরকার, যে তোমাদেরকে বলা হলো যে একটা ক্রোমোজোম ইকুয়াল টু একটা ডিএনএ, এটা কিন্তু নর্মাল সেলের ক্ষেত্রে। নর্মাল সেল মানে যে সেলটা ডিভাইড করছে না। কিন্তু যদি ডিভাইডিং সেল হয়, যে সেলটা ডিভাইড করছে, তার ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু
2 DNA। বাট আমার এই টপিক বুঝতে গেলে, জিন বুঝতে গেলে আমার এত ডেপথে যাওয়ার দরকার নেই। কিন্তু এই অন ক্রোমোজোম ইকুয়াল টু কখন 1 DNA, অন ক্রোমোজোম ইকুয়াল টু কখন 2 DNA, তার উপরে আমার একটা ভিডিও কিন্তু করা আছে, এবং সেখানে সেল ডিভিশনের মাইটোসিস মিওসিসের একটা ইন্ট্রোডাকশনও বোঝানো আছে। তো তোমরা যদি চাও এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেটা থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো। তোমাদের কিন্তু ওই ভিডিওটা দেখলে সেল ডিভিশন রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ধরো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপরে প্লান্ট কিংডম, ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশন, প্লান্ট রিপ্রোডাকশন, এগুলো কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। তো চলো আমরা নেক্সট পার্টে চলে যাই, যে জিন কিভাবে ফাংশন করে। তো সেটার ইন্ট্রোডাকশনটা আমি একটু অন্যভাবে করছি, তোমরা যেন ভেবো না যে এটা আবার কি পড়ানো শুরু হয়ে গেল। এটা শেষ হলেই বুঝতে পারবে যে জিন কিভাবে ফাংশন করে। তো একটা মানুষ ধরো একটা মাংসের টুকরো খেলো, সেটা তার মুখ হয়ে ইসোফেগাস হয়ে তার স্টোমাকে চলে গেল। তো স্টোমাকের ভিতরে কি হয়, মানে মাংস ডাইজেস্ট হয়, মাংসের ভিতরে কি থাকে, প্রোটিন থাকে, এবং প্রোটিন ডাইজেস্টিং যে এনজাইম সেটা স্টোমাকে থাকে, সেই এনজাইমটার নাম পেপসিন, তাই তো? তো স্টোমাকের ভিতরে পেপসিন মিট পিসকে ডাইজেস্ট করে দেয়। অ্যাকচুয়ালি পেপসিন ঠিক না, পেপসিনোজেন বলে এনজাইমটা সিক্রেট হয়, এবং সেটাকেই স্টোমাকের মধ্যে HCl পেপসিনে কনভার্ট করে, এবং এই পেপসিনই মিট পিসটাকে ডাইজেস্ট করে। বাট আমাদের সুবিধার জন্য আমরা এটা কমপ্লেক্স করব না, আমরা সবসময় পেপসিন টার্মটাই ইউজ করব। তো এবার স্টোম্যাকটাকে একটু দেখি। স্টোম্যাকে আমাদের 4টে লেয়ার থাকে, সেরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা আর মিউকোসা। তো এর যে মিউকোসা লেয়ারটা, এই মিউকোসা লেয়ারটার ভিতরে এরকম ভাবে গর্ত হয়ে যায়, একটু জুম করে দিন জায়গাটা, এবং তার ভিতরে এইভাবে দেখো সেল আছে। এই যে সেলগুলো, এই সেলগুলো কিন্তু সিক্রেশন করে, এবং এই সিক্রেশনটা কিন্তু এখান থেকে বাইরে আসে। তো স্টোম্যাকের ভিতরে এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই চ্যাপ্টারটা আমাদের এখন বাদ চলে গেছে, এটা ডাইজেশন যে চ্যাপ্টারটা ছিল তার ভিতরে এগুলো আমাদের পড়তে হতো। তো যাই হোক, তো এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যার ভিতর থেকে সিক্রেশন হচ্ছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে 3 ধরনের সেল থাকে, চিপ সেল, অক্সিন্টিক সেল আর মিউকাস নেক সেল। বাট আমাদের এখন চিপ সেলটাই কাজে লাগবে, কারণ চিপ সেল কি করে, পেপসিন সিক্রেট করে। ওকে, তো এইবার এখানে দেখো আমি আরো একটা ছবিতে দেখিয়েছি, এই যে চিপ সেল থেকে দেখো এই যে পেপসিন বেরোচ্ছে, সেই পেপসিনটাই মিট পিসকে ডাইজেস্ট করছে। তো এই যে এক এক পিস যে চিপ সেল, এই একটা চিপ সেলকে আমি একটু এনলার্জ ভিউতে এঁকেছি। এই হচ্ছে একটা চিপ সেল, এই যে পুরো যে সেলটা একটা চিপ সেল। এবার এই যে চিপ সেলটা, আমি সোজা তার চলে যাব নিউক্লিয়াসের ভেতরে। এইবার নিউক্লিয়াসের ভেতরে আমরা জানি কি থাকে, ক্রোমোজোম। ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়, ডিএনএ, এবং ডিএনএর ভিতরে কি থাকে, জিন। তো এই যে ডিএনএ, এই ডিএনএর ভিতরে যে জিনটা, এটা হলো পেপসিনের জিন। যেহেতু চিপসেল পেপসিন তৈরি করে, তো এটা পেপসিনের জিন। এবং এই যে পেপসিনের যে জিনটা, সেই জিনটা প্রথমে দেখো একটা, এটা তো ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, সেখান থেকে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করছে। জিন একটা ডিএনএর পার্ট, তাই তো? তার মানে জিন হলো একটা ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। তো সেখান থেকে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে সেই প্রসেসটাকে আমরা কি বলি, সেই প্রসেসটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। হলো, এইবার এই আরএনএটা তৈরি হওয়ার পরে দেখো এই আরএনএটা এখান থেকে বেরিয়ে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে আসলো, নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজম হয়ে চলে আসলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এবং নিউক্লিয়াসের আরো একটা পার্ট যে নিউক্লিওলাস, এ কিন্তু রাইবোজোম তৈরি করে, সেই রাইবোজোমটাও বেরিয়ে চলে আসলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এইবার এই রাইবোজোমগুলো এই আরএনএটাকে রিড করবে, করে আরএনএ থেকে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। তাহলে আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হলো, কে হেল্প করছে, রাইবোজোম। সেই প্রসিডিওরটাকে বলা হয় ট্রান্সলেশন। তো এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। তো এবার আমরা প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে একটু জানবো, যদিও তোমরা এগুলো জানো, যে প্রোটিন তৈরি হয় একের পর এক অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তোমার প্রোটিন তৈরি হয়, তাই তো? এবং এই প্রোটিনের 4 ধরনের স্ট্রাকচার থাকে, একটু লাগবে এখানে, জাস্ট মন দিয়ে শোনো, খুব ছোট ভিডিও। তো এই যে প্রোটিনগুলো, এটা এই যে প্রথমে যে স্ট্রাকচারটা এটা দেখলে, এটা হলো প্রোটিনের লিনিয়ার সিকোয়েন্স, মানে লম্বা লম্বা ভাবে আছে, এটাকে বলে প্রাইমারি স্ট্রাকচার। যখনই এটা একটু পেঁচিয়ে যায়, প্রাইমারি স্ট্রাকচারটা যখনই একটু পেঁচিয়ে যায়, ধরো এইভাবে পেঁচিয়ে গেল বা এইভাবে পেঁচিয়ে গেল, তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি স্ট্রাকচার। এটা যখন আরো পেঁচিয়ে যায়, এইভাবে পেঁচিয়ে যায়, তখন সেটাকে বলে টারশিয়ারি স্ট্রাকচার। আর টারশিয়ারি স্ট্রাকচার আবার অনেকগুলো টারশিয়ারি স্ট্রাকচার যদি একসাথে জুড়ে যায়, তখন সেটাকে বলা হয়
কোয়াটারনারি স্ট্রাকচার। অ্যাকচুয়ালি প্রোটিন মোস্ট অফ দ্য কেসে তার সেকেন্ডারি, টার্সিয়ারি বা কোয়াটারনারি স্ট্রাকচারে ফাংশনাল হয়। প্রাইমারি স্ট্রাকচারে প্রোটিন কিন্তু ফাংশনাল হয় না। তো এবার আমরা একটু ভিডিও বলছি, এই সেলটার ভিতরে ফেরত যাই। এই সেলের ভিতরে দেখো যে এই যে আরএনএটা, একে রাইবোজোম রিড করে একটা প্রোটিন তৈরি করেছিল। কিন্তু এই প্রোটিনটার এটা কোন সিকোয়েন্স দেখো, এটা হলো প্রাইমারি স্ট্রাকচার, লিনিয়ার সিকোয়েন্সে আছে। এইবার এই প্রোটিনটা তো ফাংশন করতে পারবে না, সেই জন্য এই প্রোটিনটাকে এখান থেকে ট্রান্সপোর্ট করা হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকেল এটাকে ট্রান্সফার করছে কোথায়, গলজির ভিতরে। এবং গলজির ভিতরে এটা ট্রান্সফার হওয়ার পরে ফাইনালি দেখো এটা মডিফাইড হয়ে যাচ্ছে, হয়ে এটা টার্সারি স্ট্রাকচারে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। এবং টার্সারি স্ট্রাকচারে কনভার্ট হয় মানে প্রোটিনটা এখন ফাংশনাল হয়ে গেছে। এবং এই ফাংশনাল প্রোটিনটা ফাইনালি গলজি অ্যাপারেটাসের যে ভেসিকেল সেটা দিয়ে দেখো সেলের বাইরেই বেরিয়ে যাচ্ছে, এটা সেলের বাইরেই বেরিয়ে যাচ্ছে। এবং এখন এটা কি হয়ে গেছে, এটা পেপসিন হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো কিভাবে ফাংশনটা হচ্ছে, যে এটা চিপসেল, চিপসেলের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে তার ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে তার ডিএনএ, ডিএনএর ভিতরে তার জিন, সেই যে জিনটা পেপসিনের জিন, সেই জিনটা ট্রান্সক্রিপশন করে প্রথমে একটা আরএনএ তৈরি করছে। সেই আরএনএটাই ওখান থেকে বেরিয়ে এসে রাইবোজোমের সাথে ট্রান্সলেশন করে একটা প্রোটিন তৈরি করছে, সেটা ফাংশনাল হতে পারছে না। তারপরে সেই প্রোটিনটা গলজির ভিতরে গিয়ে মডিফাইড হয়ে টার্সারি স্ট্রাকচারে কনভার্ট হচ্ছে এবং ফাইনালি সেটা ফাংশনাল হয়ে পেপসিনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে পেপসিনের জিন কি তৈরি করলো, পেপসিন তৈরি করে দিল। এবং এই পেপসিন কিন্তু এখান থেকে আস্তে আস্তে দেখো এই যে পেপসিন তৈরি হয়ে গেছে, দেখালাম কি করে পেপসিন তৈরি হচ্ছে। এবার এই পেপসিন এখান থেকে বেরিয়ে আসছে এবং এটাই এই মিট পিসটাকে ডাইজেস্ট করছে। তো আশা করি তোমরা খুব ইজিলি এই টপিকটা কিন্তু বুঝতে পেরেছো যে জিন কিভাবে কাজ করে। আর একবার লাস্ট বলছি, যে জিন প্রথমে একটা আরএনএ তৈরি করে, সেই আরএনএ একটা প্রোটিন তৈরি করে, তারপরে সেই প্রোটিনটা মডিফাইড হয়, হয়ে সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়। ক্লিয়ার? তো আমাদের বডির যত ক্যারেক্টার আছে সমস্ত ক্যারেক্টার কিন্তু জিন দেয়। জিন এইভাবেই কোনো না কোনো একটা প্রোটিন তৈরি করে এবং সেই প্রোটিনটাই আমাদের বডির কোনো না কোনো একটা স্ট্রাকচার, কোনো না কোনো একটা ফাংশন দেয়। সাপোজ আমাদের যে হাইট, নানা ধরনের হাইট, এর জন্য কিন্তু জিন রেসপন্সিবল। আমাদের যে ওয়েট, কারো কেউ একটু বেশি মোটা, কেউ একটু রোগা, এটাও কিন্তু জেনেটিক্যাল, এর জন্য জিন রেসপন্সিবল। তারপরে ধরো আমাদের যে আই কালার, এই আই কালারের জন্যও কিন্তু জিন রেসপন্সিবল। এক একজনের এক এক রকমের আই কালার হয়, তাই না? কারো তোমার ব্রাউন হয়, কারো ব্ল্যাক হয়, কারো ব্লু হয়, এর জন্যও জিন রেসপন্সিবল। তারপরে ধরো আমাদের যে স্কিন কালার হয়, এই স্কিন কালারের জন্যও কিন্তু জিন রেসপন্সিবল। তারপরে ধরো আমাদের বডির থেকে যে বিভিন্ন এনজাইম সিক্রেট হয়, যেমন এখন পেপসিন এনজাইমের কথা দেখালাম, এই সমস্ত এনজাইম তৈরি করার জন্য কিন্তু জিন রেসপন্সিবল। একইভাবে আমাদের বডির ভিতরে যে বিভিন্ন ধরনের হরমোনস তৈরি হয়, সেই হরমোনস তৈরি করার জন্য কিন্তু জিন রেসপন্সিবল। মানে প্রত্যেকটা কাজই জিন করে। জিন প্রথমে একটা আরএনএ তৈরি করে, ট্রান্সক্রিপশন করে, তারপরে সেই আরএনএ ট্রান্সলেশন করে একটা প্রোটিন তৈরি করে, তারপরে সেই প্রোটিনটা যখনই ফাংশনাল হয়ে যায় তখনই বডির একটা বায়োমলিকুলস তৈরি হয়, যেটা আমাদের কোনো না কোনো ফাংশনে হেল্প করে। এছাড়া আমি আরো কিছু এক্সাম্পল রেখেছি, যেমন মাছের যে আঁশ তৈরি হয়, সেটাও একটা জিন তার জন্য রেসপন্সিবল। আবার এই যে বার্ডস মানে পাখি, পাখির যে ফেদারগুলো তৈরি হয় তার জন্য কোনো না কোনো জিন রেসপন্সিবল। আবার ধরো এই যে হাঁস আমাদের জলে সাঁতার কাটতে পারে বলে ওদের দেখবে পায়ের পাতাগুলো জোড়া থাকে, ওয়েব ফুটেড বলে। তো এই পায়ের পাতার ফুটগুলো জোড়ার জন্য কিন্তু জিন রেসপন্সিবল। মানে প্রত্যেকটা কাজের জন্য জিন রেসপন্সিবল। এবার যদি এক্সপেরিমেন্টালি আমি এমন করতে পারি যে এই যে মানুষের যে স্কেল, সরি 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 ফিশ, ফিশের যে স্কেল, মাছের যে আঁশ তৈরি হচ্ছে, সেই জিন আমি যদি এক্সপেরিমেন্টালি অন্য কোনো অ্যানিমেলের জাইগোটের মধ্যে দিতে পারি, তাহলে তার বডির মধ্যেও কিন্তু অ্যাকচুয়ালি তোমার স্কেল তৈরি হবে। কিন্তু এইগুলো করা যায় না, কারণ এগুলো তোমার অনেক বিধিনিষেধ আছে, এরপরে নিয়ম কানুন আছে, এইভাবে এক্সপেরিমেন্ট করা যায় না। তো যাই হোক, তোমরা এইটুকু বোধহয় বুঝতে পেরেছো যে জিন কি। জিন অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ফাংশনের জন্য জিন রেসপন্সিবল। জিন প্রথমে একটা আরএনএ তৈরি করে, আরএনএ থেকে তোমার একটা মানে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটাই কোনো না কোনো ফাংশন করে। নেক্সট হলো, আমরা ছোটবেলা থেকেই জানি যে জিন বংশগতির ধারক ও বাহক। এটার মানে কি, ধরো একটা মেল, তার শরীরে 2n=46 ক্রোমোজোম আছে যে কোনো সেলে, ফিমেলের ভিতরে 2n=46। এবার যখন স্পার্মের ভেতরে 46-এর থেকে
23টা ক্রোমোজোম যায়, আর মায়ের থেকেও যায় 23টা ক্রোমোজোম, সেই দুটো ফিউজ করে আলটিমেটলি জাইগোট তৈরি হয়, সেই জাইগোট থেকে কিন্তু বাচ্চাটা তৈরি হয়। তো যখন স্পার্মের ভিতরে 23টা ক্রোমোজোম যাচ্ছে, আমরা জানি ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে, তার মানে বাবার থেকে অর্ধেক জিন যাচ্ছে, মায়ের থেকে অর্ধেক জিন যাচ্ছে, সেই দুটো জিন এখানে ফিউজ করে জাইগোট করছে, সেই জাইগোট থেকে তোমার বাচ্চাটা তৈরি হচ্ছে। তো সেই জন্য বাচ্চার ভিতরে বাবা মায়ের যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু ওই প্রকাশ পায়, এই জন্যই জিনকে ইউনিট অফ হেরিডিটি বা বংশগতির ধারক ও বাহক বলা হয়। তো এবার একটা জিনিস তোমাদের একটুখানি বলি, যে আমাদের বডির যদি সমস্ত সেল সমান হয়, ধরো আমাদের লিভারের সেল, স্টোমাকের সেল, বডির প্রত্যেকটা সেলই সমান, প্রত্যেকটা সেলের ভিতরেই 46 ক্রোমোজোম থাকে। 46 ক্রোমোজোম মানে বলো 46 ডিএনএ। সেই 46 ডিএনএর ভিতরে 25 থেকে 30,000 জিন প্রেজেন্ট আছে। তাহলে সেটা যদি থাকে, তাহলে বডির সব সেলই তো সমান। তাহলে শুধুমাত্র স্টোমাকের সেলে কেন পেপসিন তৈরি হয়? কেন এই ইন্টেস্টাইনের সেলে পেপসিন তৈরি হয় না? কেন লিভারের সেলের ভিতরে পেপসিন তৈরি হয় না? কেন তোমার লাংসের ভিতরে পেপসিন তৈরি হয় না? কেন তোমার হাতের সেলের থেকে পেপসিন হয় না? কেন তোমার ব্রেনের সেলের থেকে পেপসিন তৈরি হয় না? শুধুমাত্র স্টোমাকের মধ্যেই কেন পেপসিন তৈরি হয়? বডির সব জায়গাতেই তো সব সব সেলেই তো জিনটা প্রেজেন্ট আছে, তাহলে সব জায়গাতেই তো প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল পেপসিনটা। তার কারণ হলো আরএনএ ইন্টারফারেন্স। এটা খুব ক্লাসিক একটা টপিক, বাট তার ইন্ট্রোডাকশনটা আমি এখানেই করে দিয়ে ভিডিওটা শেষ করব। দেখবে তোমরা খুব ইজিলি আরএনএ ইন্টারফারেন্স টপিকটাও বুঝতে পারবে। যদি চিপ সেল অফ স্টোম্যাক হয়, তাহলে তার ক্ষেত্রে পেপসিনের জিনটা প্রথমে কি করবে, একটা আরএনএ তৈরি করবে, পেপসিন আরএনএ। সেই আরএনএ থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হবে, পেপসিনের প্রোটিন, সেটাই আলটিমেটলি মডিফাইড হয়ে পেপসিন তৈরি করবে। কিন্তু এনি আদার সেল ইন দ্য বডি এক্সেপ্ট স্টোম্যাকের সেল, সেক্ষেত্রে কি হবে, পেপসিনের জিন থেকে যখনই এই আরএনএটা তৈরি হবে, তো সেই সব সেলের ভিতরে আরো একটা আরএনএ প্রেজেন্ট আছে, সেটাকে বলা হয় মাইক্রো আরএনএ। এই মাইক্রো আরএনএ গিয়ে কি করবে, পেপসিনের যে আরএনএটা এটাকে কি করবে, পুরোপুরি রকম যাবে, গিয়ে এই পেপসিনের আরএনএটাকে কি করবে, টুকরো টুকরো করে দেবে। তাহলে আরএনএটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে কি আর প্রোটিন তৈরি হতে পারবে না। এটাকেই বলা হয় আরএনএ ইন্টারফারেন্স। অ্যাকচুয়ালি পেপসিনটা শুধুমাত্র স্টোমাকের সেলে পুরো প্রসিডিওরটা করতে পারছে, বাকি জায়গায় আরএনএটা হয়তো তৈরি করে ফেলেছিল, কিন্তু মাইক্রো আরএনএ গিয়ে সেই আরএনএটাকে নষ্ট করে দিচ্ছে, বাকি প্রসিডিওর আর হতে পারছে না। তো এর অ্যাডভান্টেজও আছে। তোমার হয়তো মনে হবে বাকি জায়গায় তৈরি হলে কি হতো, মনে করো ব্রেনের ভিতরে যদি পেপসিন তৈরি হয় বা অন্য কোনো জায়গায়, তাহলে দেখা গেল সেই পেপসিনকে একটা প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, তো সে ওই ব্রেনের প্রোটিন পার্ট যেগুলো আছে বা বিভিন্ন শরীরের যেখানে প্রোটিন পার্ট আছে, সেই প্রোটিনগুলোকে কিন্তু আমাদের বডির প্রোটিনগুলোকেই কিন্তু পেপসিন ডাইজেস্ট করে দিত। তো সেই কারণেই এমনভাবে নেচার এইগুলোকে ক্রিয়েট করেছে যে আমাদের খাবারটা স্টোমাকের মধ্যে ডাইজেস্ট করতে হবে, তো পেপসিনটা ওখানেই পড়ুক, বাকি জায়গায় পেপসিনটাকে অফ রাখা হোক। এরকমভাবে প্রত্যেকটা, মনে করো ইনসুলিন প্যানক্রিয়াসের ভিতরে তৈরি হয়, অন্য কোনো জায়গায় তৈরি হয় না, কারণ ইনসুলিন ওখানে তৈরি করার পারমিশন দেওয়া আছে, বাকি জায়গায় ইনসুলিনের ক্ষেত্রে আরএনএ ইন্টারফারেন্স করা আছে। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, জিন কাকে বলে বুঝতে পেরেছো। একটু লম্বা হয়ে গেল লাস্টের দিকে এসে, তবে তোমার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই বলছি ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ওখান থেকে তুমি ক্রোমোজোম এবং সেল ডিভিশনের কনসেপ্টের পরে যে ভিডিওটা আছে ওটা তুমি অবশ্যই দেখতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।